আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আক্তার হোসাইন, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা, নাজির রহমান কলেজ ভোলা। তোমরা যে যেখান থেকে আজকের এই ভিডিও টিউটোরিয়াল দেখছো, সকলকে আজকের অনলাইন ক্লাসের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ব্যাংকিং নিয়ে আমাদের এটা দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা একেবারে নিজের ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি ব্যাংক কি। এখন বইয়ের ভাষায় তোমরা নিজেরা দেখে নিবে আশা করি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বর্তমান ব্যাংকের কী কন্ডিশন অবস্থা এবং ব্যাংকের প্রকারভেদ এবং অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক কীভাবে ভূমিকা রাখে। তো আমরা বাংলাদেশে ব্যাংকে বর্তমানে এখন পর্যন্ত 64টা ব্যাংক বিদ্যমান। 64টা ব্যাংক বিদ্যমান। এর ভিতরে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক 6টা। এখানে 64টা ব্যাংকের নাম মুখস্থ রাখতে হবে তা নয়, যেগুলো আসলে পরীক্ষায় আসার মতো কথা বা আসার মতো প্রশ্ন আমি সেগুলো বলে দিই তোমাদেরকে বারবার। সেটা হলো বাংলাদেশে ব্যাংক এখন পর্যন্ত 64টা, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 6টা। এই 6টার নাম মুখস্থ রাখতে হবে। এই 6টা মাঝে মাঝে ক নম্বর খ নম্বর কোশ্চেনে থাকে, আবার এমসি কোশ্চেনে এভাবে থাকে যে নিচের কোনটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক নয়। তার মানে তোমাকে 6টা নাম মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক, বিডিবিএল। এই 6টা ব্যাংক হচ্ছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক: সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক, বিডিবিএল। এখান থেকে আরও যদি জানতে চাও এভাবে যে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক কয়টা, সেখানে হচ্ছে 3টা। এই 3টা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আরেকটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। প্রবাসী কল্যাণ ব্যাংক। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক 6টা আর বিশেষায়িত ব্যাংক হচ্ছে 3টা। এই বিশেষায়িত ব্যাংকগুলোর আসলে কাজ কি? বিশেষ কোনো সেক্টর নিয়ে কাজ করবে। যেমন কৃষি ব্যাংক শুধুমাত্র কৃষিক্ষেত্রে তোমাকে ঋণ দিবে। আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কাজ কি? এটা হচ্ছে আঞ্চলিক ব্যাংক, অর্থাৎ ওই অঞ্চলে তোমাকে অধিবাসী হতে হবে, তোমার নিজের বাড়ি থাকতে হবে অথবা তোমার শ্বশুর বাড়ি থাকতে হবে। আদারওয়াইজ তুমি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে ঋণ পাবা না। এটা হচ্ছে আঞ্চলিক ব্যাংক। প্রবাসী কল্যাণ ব্যাংক, এটা হচ্ছে প্রবাসী যারা থাকে এদেরকে ঋণ দেওয়ার জন্য বা এদের কল্যাণ সাধনের জন্য এই ব্যাংকটা প্রতিষ্ঠা লাভ করছে। তো এখান থেকে আরও কিছু তথ্য হলো এরকম যে এই পর্যন্ত বাংলাদেশে 10টা ব্যাংক আছে যারা ইসলামী শরিয়া মোতাবেক চলার চেষ্টা করে। এই প্রথম ব্যাংক হচ্ছে বাংলাদেশ ইসলামী ব্যাংক, আর 10 নম্বর ব্যাংক হচ্ছে দ্য ইউনিয়ন ব্যাংক লিমিটেড। এই টোটালি মোটামুটি এই তথ্যগুলো তোমাদের মাথায় রাখবা বাংলাদেশের বর্তমান ব্যাংক সম্পর্কে। আশা করি এর বাইরে থেকে পরীক্ষা আসার মতো কোনো কোশ্চেন নেই, আর বিস্তারিত জানতে গেলে বই থেকে দেখে নেবা। তো আমরা এরপরে আলোচনা করব হলো ব্যাংকের প্রকারভেদ নিয়ে। আমি প্রকারভেদগুলো বোর্ডে লিখে রেখেছি, তোমরা পাশাপাশি বইটা সামনে নিয়ে ধরতে পারো। তো প্রথমত ব্যাংকের ভাগ করছে 4 ভাগে। একটা হচ্ছে মালিকানার ভিত্তিতে, সংগঠন কাঠামোর ভিত্তিতে, কাজের ভিত্তিতে, আর একটা হচ্ছে তালিকাভুক্তির ভিত্তিতে। দেখো, মালিকানার ভিত্তিতে ব্যাংকের ভাগ করছে 4 ভাগে: সরকারি, বেসরকারি, যৌথ। যৌথ মানে হচ্ছে সরকারি এবং বেসরকারি মালিকানা। আর একটা হচ্ছে স্বায়ত্তশাসিত। সরকারি ব্যাংক হচ্ছে যে ব্যাংকটা সরকারি পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠা লাভ করে এবং সরকারিভাবেই এই ব্যাংকটা পরিচালিত হয়। মালিকানা 100% সরকার নেবে, শতভাগ মালিকানা সরকার, তার নাম হচ্ছে এই যে সরকারি ব্যাংক। যেমন আমি একটু আগে বললাম যে এই 6টা ব্যাংক রাষ্ট্রায়ত্ত, এগুলো কিন্তু সরকারি ব্যাংক। এরপরে হলো বেসরকারি ব্যাংক। বেসরকারি হচ্ছে শতভাগ বেসরকারি মালিকানাধীন যে ব্যাংক, তার নাম হচ্ছে বেসরকারি ব্যাংক। বাংলাদেশে এখন পর্যন্ত 42টা ব্যাংক আছে বেসরকারি মালিকানাধীন, যেমন ডিবিবিএল, ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, এগুলো হচ্ছে বেসরকারি ব্যাংক। আরেকটা হচ্ছে যৌথ মালিকানাধীন। এখানে সরকারও এটার মালিক থাকবে, পাশাপাশি ব্যক্তি মালিকানা থাকতে পারে। বাংলাদেশে এরকম 2টা ব্যাংক আছে, সেটা হচ্ছে আইএফআইসি ব্যাংক, আরেকটা হচ্ছে রূপালী ব্যাংক। একটু খেয়াল করো, আমরা কিন্তু রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের ভিতরে বলে গেছি সোনালী, রূপালী। রূপালী কিন্তু সরকারি ব্যাংক, কিন্তু এটা কিঞ্চিত পরিমাণ মালিকানা আছে বেসরকারি। তবুও
এটাকে সরকারি ব্যাংক হিসাবে গণ্য করা হয়। ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ফেডারেল রিজার্ভ সিস্টেম। এই ব্যাংকটারও কিঞ্চিত মালিকানা আছে বেসরকারিভাবে, কিন্তু এটাকে সরকারি ব্যাংক হিসাবে গণ্য করা হয়। তো এই হলো যৌথ বিষয়। আরেকটা হচ্ছে স্বায়ত্তশাসিত। এটা কি? এটা হলো অনেকটা এরকম যে নিজের মন মতো চলবে, নিজের মন মতো চলবে, এবং সরকার কোনো আইনের ঊর্ধ্বে গিয়ে নির্দিষ্ট একটা অধ্যাদেশ বলে এরকম কোনো প্রতিষ্ঠান ঘোষণা করে দিবে। তোমরা জানো বাংলাদেশের যেই সংবিধানটা, এটা 1972 সালে কার্যকর হলো। একটা বছর সময় লাগিয়ে এটা আইন তৈরি করে বানাইছে। কিন্তু বাংলাদেশ যখন স্বাধীন হওয়ার সাথে সাথে বাংলাদেশের একটা কেন্দ্রীয় ব্যাংক থাকা দরকার। কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংকের যদি আইনের মাধ্যমে এটা প্রতিষ্ঠা করতে যায়, কয়েক মাস সময় লেগে যায়। তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় আলোচনা তোমরা হয়তো দেখেছো, যেখানে 8টা প্রক্রিয়া আছে যেখানে একটা আইন তৈরি করার জন্য। কিভাবে? যেমন প্রথমে একটা ড্রাফট লিখতে হয়, এই ড্রাফটটা কোন মন্ত্রণালয়ের আন্ডারে যাবে সেখানে আগে পাঠাইতে হয়। সাপোজ কেউ যদি শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো একটা আইন তৈরি করতে চায়, এটা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে, এরপরে সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠাবে, এরা বিস্তারিত দেখবে কোথায় ভুলটুল আছে কি না, এরপরে মন্ত্রণালয়ে পাঠাবে, তারা এটাকে দেখবে, এটাকে একবারে ঠিকঠাক করে এরপরে পাঠাবে সংসদে গিয়ে ওই যে ইয়েস নো হা, মানে এটার পক্ষে হলে হা বলুন, বিপক্ষে হলে না বলুন, এরকম কণ্ঠ ভোটে এটাকে আবার পাশ করাবে, এরপরে রাষ্ট্রপতির কাছে পাঠাবে, রাষ্ট্রপতি সাইন করলে এটা আইন হবে। তাহলে দীর্ঘ একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার বাইরে গিয়ে বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি একটা ঘোষণা দিতে পারে, আজ থেকে এটা আইন, দ্যাটস ইট, এটাকে বলা অধ্যাদেশ। তাহলে যে বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, এটা যদি ঘোষণা আসতো আইনের মাধ্যমে, অনেক সময় লেগে যেত। তো সরকার এই সময়টা না নিয়ে রাষ্ট্রপতি সরাসরি বলে দিছে এটা আজ থেকে কেন্দ্রীয় ব্যাংক। এটা হচ্ছে একটা অধ্যাদেশ। তো অধ্যাদেশ বলে যে ব্যাংকের মালিকানা বা প্রতিষ্ঠান লাভ করে তার নাম হচ্ছে স্বায়ত্তশাসিত ব্যাংক। এক্সাম্পল বাংলাদেশ ব্যাংক। ওকে, এবার আসো 2 নম্বর প্রকার, সংগঠন কাঠামোর ভিত্তিতে ব্যাংকের শ্রেণী বিভাগ। এখানে 4টা ভাগে ভাগ করছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে সৃজনশীল কোশ্চেন থাকবে, কতে থাকবে, ক্ষতেও থাকবে। এই 4টা কোশ্চেন খুবই ভালো করে পড়বা। তো প্রথমে হচ্ছে একক ব্যাংক। একক ব্যাংক কি? একক ব্যাংক হচ্ছে যে ব্যাংক একটি অফিসের মাধ্যমে তার সকল কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশে এরকম কয়টা ব্যাংক আছে যার একটা অফিস? একটাও নেই। সবচেয়ে কম হচ্ছে বাংলাদেশ ব্যাংকের শাখা, তারও 10টা শাখা। আর অন্যান্য ব্যাংকের শাখা তো বহু। ইসলামী ব্যাংকের 123টা না কটা শাখা বলে, আরও বেশি। ডাচ বাংলা ব্যাংকের সম্ভবত আরও বেশি কিনা কি জানে। তো আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশে একক ব্যাংকের কোনো অস্তিত্ব নেই। এটা কোন দেশে প্রচলিত বেশি? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রে, আমেরিকাতে এই ব্যাংকের প্রচলন বেশি। সংজ্ঞা কি বলবা? যে ব্যাংক একটি শাখা অফিসের মাধ্যমে তার সকল কার্যক্রম পরিচালনা করে তার নাম একক ব্যাংক। এরপর আছে শাখা ব্যাংক, অর্থাৎ একটি প্রধান অফিসের অধীনে দেশে বিদেশে অসংখ্য অফিস খুলে যে ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করে তার নাম শাখা ব্যাংক। বাংলাদেশের সকল ব্যাংকই শাখা ব্যাংক, সকল ব্যাংক শাখা ব্যাংক। এবার আসলে চেইন ব্যাংক কি? চেইন ব্যাংক হচ্ছে কতগুলো সমজাতীয় ব্যাংক নিজেদের স্বাধীন সত্তা বজায় রেখে পরস্পর সহযোগিতার ভিত্তিতে যে ব্যাংকিং কার্যক্রম গড়ে তোলে। আমি এখানে 3টা আঙ্গুল তুলেছি, 3টা কার্যক্রমের কথা বলেছি। সমজাতীয় কতগুলো ব্যাংক, 1 নম্বর শর্ত। বলছি স্বাধীন সত্তা বজায় রেখে। 3 নম্বর হচ্ছে সহযোগিতার ভিত্তিতে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে বলা হয় চেইন ব্যাংক। যেমন একটু আগে যেটা বললাম, বাংলাদেশে যেমন কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এই 2টা কাজ কি? শুধুমাত্র কৃষিক্ষেত্রে উন্নয়ন করা। তো এই ব্যাংকগুলা 2টা ব্যাংক একসাথে হয়ে গেল, বললো আমাদের দুইজনের 50% মালিকানা রেখে আমরা একটা প্রজেক্টে হাত দেব। এই প্রজেক্ট থেকে লাভ হলে আমাদের 50-50, লস হলে 50-50, কেউ কারো উপর ক্ষমতা প্রয়োগ করতে পারবো না। তার মানে প্রথম হচ্ছে সহযোগিতা, প্রথম হচ্ছে কি? সমজাতীয়, তার মানে 2টাই হচ্ছে কৃষি ব্যাংক। এরপরে বলছে কি? মানে সমঝোতার ভিত্তিতে দুজনে সহযোগিতা করবে। আর মাঝখানে একটা রয়ে গেছে, সেটা হচ্ছে স্বাধীন সত্তা বজায় থাকবে। অর্থাৎ দুইজনে যদি মালিকানায় 50-50 হয়, কেউ কারো স্বাধীনতা খর্ব করতে পারবে না। তার মানে এরকম যদি কোনো কাজ করে, এগুলোকে বলা হয় কি? চেইন ব্যাংক। এবার আসো গ্রুপ ব্যাংক কি? গ্রুপ ব্যাংক বোঝার আগে তোমাদেরকে 2টা টার্ম বুঝতে হবে। একটা হচ্ছে হোল্ডিং, আর একটা হচ্ছে সাবসিডিয়ারি। দেখো, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক 6টা।
সবচেয়ে এটার ভিতরে মোড়লকে মোড়ল হচ্ছে সোনালী ব্যাংক। কেন মোড়ল বলি? কারণ এটা সবচেয়ে বড় ব্যাংক বাংলাদেশে, এবং যেই জায়গায় বাংলাদেশ ব্যাংক নেই সেই জায়গায় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হয়ে সোনালী ব্যাংক কার্যক্রম পরিচালনা করে। তো সোনালী ব্যাংক এবার বলল বাকি যে 5টা ব্যাংকের, চলো আমরা নিজেরা 5-6জনই মিলে একটা কাজ করি, একটা প্রকল্প আমরা শুরু করি। সেখানে সোনালী ব্যাংক নিজে 55% মালিকানা নিয়ে 51% মালিকানা নিয়ে নিল, বাকি যে 49% মালিকানা বাকি 5টাকে ভাগ করে দিল। তো সোনালী ব্যাংক বলো সোনালী, রূপালী ব্যাংকের বলছে রূপালী, অগ্রণী, জনতা, বেসিক, বিডিভিএল, এই 5টা ব্যাংকেরই নিয়ে এই সোনালী ব্যাংক একটা নতুন প্রকল্প শুরু করলো। এখানে সোনালী ব্যাংক হচ্ছে মোড়ল মানে রাজা, এটাকে বলা হয় হোল্ডিং। এটাকে বলা হয় কি? হোল্ডিং। তাহলে সোনালী ব্যাংকটা হচ্ছে এইচ, হোল্ডিং সংক্ষেপে লিখলাম। আর এই যে বাকি যে 5টা ব্যাংক এগুলোকে বলা হয় সাবসিডিয়ারি ব্যাংক। সাবসিডিয়ারি ব্যাংক কি? যেই ব্যাংকগুলো হোল্ডিং ব্যাংকের অধীনে কাজ করে। ক্লিয়ার? যেই ব্যাংকগুলো হোল্ডিং ব্যাংকের অধীনে কাজ করে তাকে বলা হয় সাবসিডিয়ারি ব্যাংক। আর হোল্ডিং ব্যাংক কি? যেই ব্যাংকটা সাবসিডিয়ারি ব্যাংকগুলোকে পরিচালিত করে এবং নিজে 50%-এর বেশি, অর্ধেকের বেশি মালিকানা নিয়ে নেয়, তার নাম হচ্ছে হোল্ডিং ব্যাংক। এবার তো গেল হোল্ডিং ব্যাংক এবং সাবসিডিয়ারি ব্যাংক। এবার আমরা মূল আলোচনায় চলে যাই গ্রুপ ব্যাংক কি। গ্রুপ ব্যাংকের সংজ্ঞাটা হচ্ছে একটি হোল্ডিং ব্যাংকের অধীনে কতগুলো সাবসিডিয়ারি ব্যাংক মিলে যে ব্যাংকিং কার্যক্রম গড়ে তোলে তার নাম গ্রুপ ব্যাংক। ক্লিয়ার? আমি আবারও বলি, পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। একক ব্যাংক যার একটি মাত্র শাখা থাকবে, শাখা ব্যাংক একাধিক শাখা থাকবে, চেইন ব্যাংকের 3টা শর্ত বলছিলাম। 3টা শর্ত হচ্ছে যে সমজাতীয় হতে হবে, স্বাধীন সত্তা বজায় রাখবে, এবং 3 নম্বরে বলছিলাম সহযোগিতা। এরপরে গ্রুপ ব্যাংকে বলছি 2টা টার্ম মনে রাখবা, হোল্ডিং এবং সাবসিডিয়ারি। অর্থাৎ একটি হোল্ডিং ব্যাংকের অধীনে কতগুলো সাবসিডিয়ারি ব্যাংক মিলে যে ব্যাংকিং কার্যক্রম গড়ে তোলে। এরপরে তালিকাভুক্ত ব্যাংক, অতালিকাভুক্ত ব্যাংক। তালিকাভুক্ত হচ্ছে যে ব্যাংকগুলো সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে পরিচালিত হয়। এই পর্যন্ত 57টা ব্যাংক আছে, এটাকে বলা হয় তফসিলি ব্যাংক। আর বাকি ব্যাংকগুলো হচ্ছে তফসিল বহির্ভূত, অতালিকাভুক্ত। বাকি আছে কাজের ভিত্তিতে। এটা অনেকগুলা বড় একটা টপিকস, এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ে 3টা জায়গা থেকে সৃজনশীল আসবে, তার ভিতরে 1 নম্বর টপিকস হচ্ছে এটা। এখান থেকে আবার এই টপিকসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা ভালো করে বাসায় দেখবা, কোনো সমস্যা হলে কমেন্টে জানাতে পারো অথবা ওভার ফোনে আমার সাথে কথা বলতে পারো। তোমরা ক্লাসগুলো ভালো করে দেখো, এই বিশ্বাস রেখেই আমরা নিয়মিত ভিডিও টিউটোরিয়াল আমরা আপলোড করে থাকি। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।